মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই। সুতরাং কাল কি হবে আমরা কেউ সেটা জানি না। আপনারা কেউ জানেন কাল কি হবে আপনাদের জীবনে? রাজনীতিতে অসম্ভব বলে কোনো কিছু নাই। ২০২৪ সালের মার্চ মাসেও তারেক রহমান ভেবেছিল রাতারাতি দৃশ্যপট এভাবে বদলে যাবে, বাংলাদেশে ফিরে কয়েক মাসের ব্যবধানে প্রধানমন্ত্রী হবে। এমনকি শিলংয়ে থাকা সালাউদ্দিন আহমেদ, সে কি ভেবেছিল এত দ্রুত বাংলাদেশে ফিরবে, ফিরে এসে আবার স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবে? কিংবা ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা শিবিরের কর্মীরা কখনো ভেবেছিল, তারা কি জানতো রাতারাতি সমন্বয়ক সেজে ক্ষমতার শীর্ষে চলে যাবে, পাশাপাশি শত কোটি টাকা নিয়ন্ত্রণ নেবে? উত্তর হবে একটাই, কেউ কোনো কিছুই জানতো না। রাজনীতি যখন ঘোরে তখন 180 ডিগ্রি কোণে বদলে যায়। আর ঠিক এ কারণেই প্রশ্ন জাগে, ধরেন এবছরের মধ্যেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন, তখন ঠিক কি ঘটবে? তিনি কিন্তু ঘোষণা দিয়ে ফেলেছেন এবছরেই বাংলাদেশে ফিরবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যদি ফিরে আসে, তবে দেশের রাজনৈতিক সমীকরণ কেমন হবে? উত্তর খুব সহজ। ক্ষমতার লোভে এবং আওয়ামী লীগকে ঠেকানোর অন্ধ আক্রোশে সব তথাকথিত বিরোধী শক্তি একদম এক হয়ে যাবে, একটা মেরুতে অবস্থান করবে। বিএনপি, জামাত, তথাকথিত বাম, জঙ্গি, জিহাদি, মৌলবাদী, সুফি কিংবা ওয়াহাবি, যাদের আদর্শের মাঝে ন্যূনতম সামঞ্জস্যতা নাই, আকাশ পাতাল পার্থক্য, তারা সবাই এক মঞ্চে এসে দাঁড়াবে। ইতিহাসে এইটা প্রথমবার না। আমাদের দেশের কিছু চিঙ্কু বাম এবং চীনপন্থী বামেরা চিরকাল এক অদ্ভুত দোলাচলে ভুগেছে। ৭১-এর মুক্তিযুদ্ধে এদের বড় অংশের ভূমিকা ছিল বিতর্কিত। এমনকি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ভারতে ছিলেন, তখনও তার বিরুদ্ধে চীনের নীতি অনুসরণের অভিযোগ ছিল। আর বাংলাদেশের ইতিহাস এবং মুক্ত বুদ্ধি চর্চার পতনের বীজ বপন করেছিল এই চিঙ্কু বামেদের একজন বদরুদ্দিন উমর। এরা প্রগতির কথা বলে কিন্তু প্রতিক্রিয়াশীলদের সুবিধা করে দেয়, এটাই তাদের চরিত্র। কিন্তু ট্রাজেডি কোথায় জানেন? শেখ হাসিনা ফিরলে বিরোধীরা যেভাবে এক রাতের মধ্যে একটা ছাদের নিচে চলে আসবে, মিলে যাবে, অন্যদিকে স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু সেভাবে এক হতে পারবে না, হয় না। কারণ স্বাধীনতার পক্ষের শক্তির ভেতরে লুকিয়ে থাকে এক একজন খন্দকার মোশতাক। ঘরের শত্রুরাই সবসময় আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়। ইতিহাস সেটাই বলে। অনেকেই প্রশ্ন তুলেন, কেন বারবার আওয়ামী লীগের কথা আমরা বলি, কেন আওয়ামী লীগকে সমর্থন আমাদের করতেই হবে? এই উত্তরটাও খুব পরিষ্কার। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধকে যদি কোনো রাজনৈতিক দল এককভাবে ধারণ করে, লালন করে, সেটা নিঃসন্দেহে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ না থাকলে দেশের কি ভয়াবহ দশা হতে পারে, সেটা ২০২৪ সালের ঘটনা প্রবাহ আমাদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে যেভাবে মুক্তিযুদ্ধ আক্রান্ত হয়েছে, যেভাবে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে, গলায় জুতার মালা পরানো হয়েছে, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন ধ্বংস করে দেওয়া হয়েছে, বিএনপি, জামাত কিংবা প্রগতিশীল ব্যানারে পরিচয় দানকারী কোনো রাজনৈতিক দল ন্যূনতম প্রতিরোধ সৃষ্টি করতে পারেনি, প্রতিবাদ জানায়নি। সুতরাং বুঝে নিতে হবে, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ একমাত্র রক্ষা করতে পারে, এর বাইরে আর কোনো শক্তি বাংলাদেশে নাই। তাই আওয়ামী লীগকে তার নিজস্ব আদর্শের ব্যাপারে আপোষহীন হতে হবে এবং শক্তিশালীভাবে আপোষহীন হতে হবে। ভবিষ্যতে মৌলবাদী কিংবা প্রতিক্রিয়াশীল শক্তির সাথে কোনো গোপন সমঝোতা করা যাবে না। উদাহরণ, হেফাজতে ইসলাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ফিরবেন, তিনি কোনো মেকি শক্তির উপর ভর করবেন না। তার শক্তির উৎস হবে এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, লিবারেল সংস্কৃতিবান সমাজ এবং কোটি কোটি বঙ্গবন্ধুর ভক্তদের অকৃত্রিম ভালোবাসা, পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের অকৃত্রিম সম্মান, শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা। এই শক্তি কতটা কঠিন, কতটা গভীর, সেইটা বিরোধী পক্ষ খুব ভালোভাবে জানে। আর জানে বলেই মুখে তারা যতই গণতন্ত্র এবং শেখ হাসিনার
ফিরে আসার কথা বলুক না কেন, মনে মনে তারা কখনোই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফিরে আসতে দিতে চাইবে না, কারণ তারা মারাত্মক ভয় পায়। সুযোগ চিরকাল হাতছাড়া থাকে না, ইতিহাসে সুযোগ আপনার আসবেই। আর যখন সেই সুযোগ আসবে, তখন ওই বাংলাদেশের সংবিধানে এমন কিছু মৌলিক কাজ চিরতরে সেটে দিতে হবে, যা ভবিষ্যতে কোনো সরকার, কোনো মৌলবাদী শক্তি যাতে কখনোই পরিবর্তন না করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতির, ধর্মনিরপেক্ষ এক উন্নত বাংলাদেশ বিনির্মাণের সেই বাস্তবমুখী সমাধান কি হতে পারে? এক, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ করতে হলোকাস্ট আইন প্রণয়ন করতে হবে। ইউরোপে যেমন হলোকাস্ট অস্বীকার করা দণ্ডনীয় অপরাধ, ঠিক তেমনি বাংলাদেশেও মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত কোনো তথ্য, শহীদের সংখ্যা কিংবা ইতিহাসের সত্যকে অস্বীকার করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে হবে। ইতিহাস নিয়ে কোনো রাজনীতি করা চলবে না। দুই, ধর্মীয় রাজনীতি এবং যুদ্ধাপরাধী দলের চিরতরে নিষেধাজ্ঞা দিতে হবে। ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে এবং ৭১-এ যেসব দল যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল, উদাহরণ জামায়াত ইসলাম, সেই সব দল এবং তাদের আদর্শকে আজীবনের জন্য বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তিন, একমুখী শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসা শিক্ষা চিরতরে বিলুপ্ত করতে হবে। সমাজ থেকে বিভাজন দূর করতে হবে। সমস্ত মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়ে একমুখী আধুনিক ও বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। ধর্মভিত্তিক সকল প্রাতিষ্ঠানিক পরিকাঠামো চিরতরে বিলুপ্ত করতে হবে। চার, আন্তর্জাতিক পরিমণ্ডলে সেকুলার বাংলাদেশের পরিচয় দিতে হবে। বাংলাদেশকে কোনো বিশেষ ধর্মীয় বা মুসলিম রাষ্ট্র হিসেবে নয়, বরং বিশ্বের বুকে একটি খাঁটি সেকুলার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সুপরিচিত এবং প্রতিষ্ঠিত করতে হবে। পাঁচ, ৭১-এর জেনোসাইডের স্বীকৃতি এবং পাকিস্তানের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে। ৭১-এর ২৫শে মার্চের কালোরাত্রি এবং ৯ মাসের পাকিস্তানি বর্বরতাকে আন্তর্জাতিক জেনোসাইড ডে হিসেবে স্বীকৃতি আদায়ে সর্বোচ্চ কূটনৈতিক চেষ্টা চালাতে হবে। একই সাথে পাকিস্তানের সাথে সমস্ত রকমের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক চিরতরে ছিন্ন করতে হবে। ৬, ১০০০ বছরের বাঙালি জাতিসত্তা এবং বহুত্ববাদী রাষ্ট্র গঠন করতে হবে। বাঙালি মুসলমান বা এই জাতীয় সংকীর্ণ ধর্মীয় ন্যারেটিভকে ইতিহাস থেকে বাদ দিতে হবে। আমাদের মূল পরিচয়, আমরা ১০০০ বছরের বাঙালি জাতিসত্তা। রাজনৈতিকভাবে আমরা সকলেই বাংলাদেশী, কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকের নিজস্ব এবং জাতিগত এবং সাংস্কৃতিক পরিচয়কে পূর্ণ স্বীকৃতি দিয়ে একটি আধুনিক জাতিরাষ্ট্র গঠন করতে হবে। ৭, চীনপন্থী কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করতে হবে। যে সমস্ত চীনপন্থী কমিউনিস্ট দলগুলো সব সময় দেশের সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে পরোক্ষ কিংবা প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, সেগুলোকে চিরতরে বন্ধ করে দিতে হবে। ৮, তাবলিগ জামাত নিষিদ্ধ করতে হবে। সমাজের ভেতরে ভেতরে উগ্রবাদ এবং মৌলবাদের সুপ্ত বিস্তার রোধে তাবলিগ জামাতের মতো সমস্ত ধর্মীয় প্রচারণামূলক সংস্থাকে নিষিদ্ধ করতে হবে। ৯, পশ্চিমবঙ্গের সাথে সাংস্কৃতিক কনফেডারেশন গড়তে হবে। আমাদের ভাষার শক্তি এবং সাংস্কৃতিক চেতনাকে আরো সুদৃঢ় করতে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে একটি শক্তিশালী সাংস্কৃতিক কনফেডারেশন কিংবা সাংস্কৃতিক জোট গড়ে তুলতে হবে। ১০, বিশ্বাস ও অবিশ্বাসের সমান অধিকার এবং রাজনৈতিক প্রতিহিংসার অবসান চিরতরে ঘটাতে হবে। রাষ্ট্রে ধর্ম পালন করার অধিকার যেমন থাকবে, ধর্ম বর্জন করার কিংবা নাস্তিক হওয়ার অধিকার সমানভাবে থাকবে। আস্তিক নাস্তিকতার অজুহাত তুলে যে রাজনৈতিক প্রতিহিংসা এবং সামাজিক নিপীড়ন চালানো হয়, সেই সব আইন করে সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। আমি জানি আজ যারা এই ভিডিওটি দেখছেন, তাদের অনেকের কাছেই এই প্রস্তাবনাগুলোকে আকাশ কুসুম কল্পনা কিংবা অসম্ভব মনে হতে পারে। অনেকে আমাকে পাগল ভাবতে পারেন, অনেকে বলতে পারেন এ পাগলে কি বলে। কিন্তু মনে রাখতে হবে, আজ যা অসম্ভব কাল তাই বাস্তব। যদি আমরা একটি বৈষম্যহীন, প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই, তবে এই কঠোর এবং মৌলিক সমাধানগুলো আমাদেরকেই করতে হবে। এই পরিবর্তনগুলো যদি সংবিধানে স্থায়ীভাবে গেঁথে দেওয়া যায়, তবে আগামীর বাংলাদেশের অগ্রযাত্রার জয়রথ পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। এটাই সংকট উত্তরণের একমাত্র পথ। এইটাই বাংলাদেশের প্রকৃত মুক্তি। জয় বাংলা। ভালো থাকবেন। ধন্যবাদ।